ফেসবুকে দুটো তিনটে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে সোনামাকে আমি কেন রাত্রে ডাইপার পরে শোয়াই না। তো সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেবো। আর ইউটিউবে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন, দিদিভাই তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 4:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে অনেকটাই সকালে ভয়েস ওভার দিতে উঠেছিলাম, তো সেই কারণে তাড়াতাড়ি ভয়েস ওভারের কাজটা সেরে নিয়েছি। আর এদিকে তাড়াতাড়ি আমার সকালে যে কাচাকুচি কাজটা থাকে ওইটাও তাড়াতাড়ি সারা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন সোনামার না একটু সকাল সকাল উঠে যাচ্ছে, তো সেই কারণে আমিও একটু সকাল সকাল ওঠার চেষ্টা করছি। তবে প্রত্যেক দিন তো আর সমান হয় না, যেদিনকে সোনামা একটু রাত্রে জ্বালায় সেদিনকে একটুকু ঘুমিয়ে যায়। তবে আজকে কিন্তু রাত্রে বেশ ভালোই ঘুমিয়েছে, তো সেই কারণে আমারও সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। আমি উঠেছি আজকে মিনিমাম 5:10 মতো বাজবে। আজকে খুব একটা বেশি কাচাকুচি থাকেনি। সোনামা কালকে রাত্রে টয়লেট করেছিল, ওইটারে ওই দুটো মতো কাঁথা রয়েছে, আর আমার বাসি কাপড়গুলি আর সোনামায়ের একটা দুটো জামা। এই যে সাইডে দুটোর মতো জামা দেখছেন, একটা কাপড় রয়েছে পাতলা আর একটা জামা রয়েছে, ওগুলো কিন্তু কালকে আমি বিকালে ধুয়ে রেখেছিলাম। ওই আধ শুকনোগুলো একটু রোদে দিয়ে দিলাম। আধ শুকনোগুলো এখন রুমের মধ্যে রাখলেই শুকিয়ে যাচ্ছে, তবে রোদে না দিলে কেমন একটা লাগে, তো সেই কারণে একবার মতো রোদে দিয়ে দিলাম। যেহেতু মে মাসের 4 তারিখ, আজকে যেহেতু ভোটের রেজাল্ট রয়েছে, তো সেই কারণে সকলেই সকাল থেকে একটু বক্তব্য করছে যে কে হারবে আর কে জিতবে। সকলের মধ্যেই তো একটু টেনশনটা রয়েই গিয়েছে। কাচাকুচি করে পরে আমি চুলটি আঁচড়িয়ে পরে জাস্ট খাবারটি খেয়েছি, তারপরে এইদিকে সোনামাও উঠে পড়েছে। আর এখন উঠে পরে ও না মানে প্রচণ্ড পরিমাণে আদর খেতে খুঁজছে, তো সেই কারণে আমি উঠে পরে ওকে একবার মতো ব্রেস্ট ফিডিং করালাম, তারপরে একটু আদর করলাম। এরপরে যেয়ে পরে ওকে ব্রাশ করাবো, ওর খাবার করব, তারপরে ওকে খাবার খাওয়াবো। ফেসবুকে দুটো তিনটে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কেন সোনামাকে রাত্রে ডাইপার পরাই না। সোনামাকে রাত্রে ডাইপার না পরানোর কারণ, এই কিছুদিন হলো বেশ গরম পড়েছিল, তো তখন সোনামা রাত্রে একবার মতো টয়লেট করছিল। ডাইপার পরালো, ডাইপারটা আমার শুধু শুধু নষ্ট হচ্ছিল। আর আমি শীতকাল ভোর কিন্তু সোনামাকে ডাইপার পরেই থাকি, এই গ্রীষ্মকালটাই পরাই না, কারণ এই গ্রীষ্মকালে সোনামা মোটেও টয়লেট করে না রাত্রে। এই কদিন একটু ঠান্ডা ওয়েদারটা রয়েছে, বৃষ্টি হচ্ছে বলে মিনিমাম রাত্রে 2বার বা 3বার টয়লেট করছে। কোনো কোনো দিন হয়তো 2বার করবে, ওই শোয়ার সময়তে একবার করবে, আবার ওই ভোর দিকে একবার করবে। এই কারণে বিশেষ করে সোনামাকে আর ডাইপার পরাই না। আর ডাইপার না পরালেও আমার কোনো অসুবিধা হয় না। এই গ্রীষ্মকালে না আমার খুব একটা বেশ ভালো ঘুম হয় না, আমাদের যেহেতু ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে, তো সেই কারণে আমি উঠে উঠে চেঞ্জ করে দিই টাইমে টাইমে। সোনামাকে কিন্তু আমি বেশিক্ষণ টয়লেটে পরে থাকতে দিই না, তো সেই কারণে বিশেষ করে এই গ্রীষ্মকালে ডাইপার পরাই না। তবে শীতকাল ভোর কিন্তু আমি সোনামাকে ডাইপারটা পরিয়ে থাকি। এদিকে সোনামাকে খাবার খাইয়ে রেডি করিয়ে সোনামায়ের পাপার জন্য জল আনতে গিয়েছিলাম মনীষা বুনুদের বাড়িতে। তো মনীষা বুনু বাড়িতেই রয়েছে, তো সেই কারণে মনীষা বুনুর কাছেই রয়ে গিয়েছে। আর এইদিকে আজকে দেখছি বেশ কটা মাছও দিয়ে গিয়েছে। জিজ্ঞাসা করলাম যে মা, মাছগুলো কোথা থেকে এসেছে? মা বললো তোর মামা দিয়ে গিয়েছে। একটা মামা রয়েছে, বাবার সাথে একটু ভালো সম্পর্ক রয়েছে, তো পুকুর চাষ করে, তো ওই দিয়ে গিয়েছে মাছগুলো। 4টে মতো মাছ দিয়েছে, 3টে মতো সিলভার দিয়েছে, আর একটা মতো পোনা বা রুই কিছু একটা হবে। আমি আবার সব মাছ কিন্তু চিনতে পারি না, আপনারা কারা কারা সব মাছ চিনেন আমাকে জানাবেন তো। আমি কিন্তু ওই সিলভার পোনা শুধু ওই মাছগুলোই চিনি, তাছাড়া কিন্তু সব মাছ আমি চিনতে পারি না। তো এদিকে মা ঘাটাতে জাল দিচ্ছিল, তো সেই কারণে পিঁড়েটা প্রচণ্ড পরিমাণে ধোয়া হচ্ছিল, তো এই মুহূর্তে জালটা বন্ধ করে দিয়েছে। আর আগে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে, তো সেই কারণে বিশেষ করে ধোয়াটা হচ্ছিল। আর এদিকে আমাদের বুঠিনটা এতটাই ধার কমে গিয়েছে যে ছোট মাছের মুড়োটা বোনাতেও আমাকে হায়রানি করে দিল, মানে এতটাই ধার কমে গিয়েছে, একদম যে যাকে বলে ভোতা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। যেহেতু 4টে মাছ রয়েছে, বোনাতে তো একটু টাইম লাগবেই, আর আমার যদি ধার বুঠিন হয় না তাহলে বোনাতে আমার বেশ সুবিধা হয়। তো তার আগে আমি মাছের তেলটা একটু সাবধানে বার করে দিলাম, কারণ এই মাছের তেলের মধ্যে যে পিত্তিটা থাকে, ওই পিত্তিটা যদি বার করতে করতে গালা যায় তাহলে মাছের তেলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমার মাছ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো মাছের তেলগুলো আস্তে আস্তে আমি ছাড়িয়েই রেখেছিলাম, তো ওগুলোর থেকে এবারে পিত্তিগুলো বার করে দিচ্ছি, কারণ পিত্তিগুলো দিয়ে দিলে তো তেতো লাগবে। তো পিত্তিগুলো বার করে পরে এই তেলটা ভাজবো। তেল ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, ওইদিকে দিদিভাই আজকে বাদ বাকি সব কটা রান্না সেরে দিয়েছিল। আজকে রান্নার মধ্যে 3টে মতো সবজি হবে, সবজি বলা ভুল হবে, মাছের ঝোল হবে আর আলু বাটনা ভাজা হবে। আর এইদিকে হচ্ছে শেষকালে ঠাকুমার জন্য একটু মাছ ঝাল দেওয়া। ঠাকুমার আবার ঝাল দেওয়ার কোনো কিছু না হলেও মোটেও খাবার খাবে না, হয় আলু ঝাল দেওয়া করে দিতে হবে, নাহলে বেগুন ঝাল দেওয়া বা ঝিঙে ঝাল দেওয়া, মানে যাই হোক কিছু একটা ঝাল দেওয়া করতেই হবে। তো সেই কারণে তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে কটা মতো আলু সেদ্ধই করে রেখেছিল দিদিভাই, ওই সেদ্ধ আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে পরে তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে বাটনা
রান্নাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটটা এলে পরে তখন এই যে মাছটা দিয়ে দেবো। আর ঠাকুমা আবার মাছের পিস বা লেঞ্জা কোনো কিছু খাবে না, ও শুধু মুড়ো খাবে। ঝোলের মধ্যেও আমাকে মুড়ো দেওয়া করাইছে, বলেছে ঝোলেরও মুড়ো দে আর এই ঝাল দেওয়ারও মুড়ো দে। ঠাকুমা ডিম মাংস কোনো কিছুই খায় না, খাওয়ার মধ্যে এই মাছটি খায়, তাও আবার মুড়ো। এই মুহূর্তে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে উনুনে নাতাটা দিয়ে দেবো। আর আজকে আরও সকাল রান্না হয়ে যেত, তবে সোনামা যেহেতু ঘুমায়নি তো সেই কারণে রান্নাটা হয়নি। জানেন তো, ওকে ঘুম পাড়তে লেগেছে আমার আধ ঘন্টা মতো, মানে ঘুম পাড়াতে গিয়েছিলাম আধ ঘন্টা মতো, তবে ও তো মোটেও ঘুমায়নি। অন্যদিন কিন্তু ঘুমিয়ে যায়, তবে আজকে কি হয়েছে কে জানে, আজকে কিন্তু মোটেও ঘুমায়নি। না ঘুমানোর কারণে এই রান্না শালটা একদম তছনছ করে দিয়েছে, মানে একে একবার জ্বালাচ্ছে ওকে একবার জ্বালাচ্ছে। তো সেই কারণে না আমি এই টাইমটাই ঘুম পাড়িয়ে দিই। দুপুরেও যদি না ঘুমাই আমি তাতেও চলবে, আমি অন্তত দুপুরে ওকে নিয়ে বসে থাকতে পাবো ফ্যানের তলাতে। তবে এই টাইমটা তো আর ফ্যানের তলায় বসে থাকতে পাবো না, আর দুষ্টুমি করলে আমি বাগাতেও পারবো না, কারণ এই দিকটাও সামলাতে হবে। তো সেই কারণে বিশেষ করে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে এই টাইমটাই, তাহলে আমি নিশ্চিন্ত থাকি অন্তত, আর ও আরামে ঘুমোই। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার এইদিকে নাতা দেওয়াও হয়ে গিয়েছে। ওইদিকে কলতলাতে বাসনগুলো ভিজিয়ে দিয়ে এসেছি, এরপরে নাতাটা দিয়ে পরে কলতলার বাসনগুলোও ধুয়ে নেবো। বেশ অনেকগুলোই বাসন জড়ো হয়েছে, তবে এর আগে কিন্তু দিদিভাই এক জাল মতো বাসন ধুয়ে নিয়ে গিয়েছে। ওগুলো যদি না ধুয়ে নিয়ে যেত তবে আরও কিন্তু বাসন হয়ে যেত। তো যাই হোক, রান্নার পরে তো এরকম বাসনপত্র হবে, এগুলো আমাদের কোনো কিছু মনে হয় না। তবে সত্যি কথা বলতে যদি সোনামা ঘুমোয় না, আমার সব কাজ নিশ্চিন্তে করতে মন যায়। আর সোনামা যদি না ঘুমোয়, ওই সোনামায়ের দিকেই মনটা পড়ে থাকে। আজকে আবার সকাল থেকে পটিও করেনি, অন্যদিন কিন্তু পটি করে দেয়। সোনামায়ের পটির প্রবলেম খুব একটা হয় না, তবে ওর কিন্তু পটিটা প্রচণ্ড পরিমাণে টাইট হয় প্রত্যেকটা দিন। আপনাদের কাছে কি কোনো কিছু সলিউশন আছে যে বাচ্চাদের এই পটিটা কিসের জন্য শক্ত হয়? ও কিন্তু ওই কারণে মানে যখন পটিটা হয় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। আমি কিন্তু ওকে এখন কলা পাকা খাওয়াই প্রত্যেক দিন। ও আগে কলা পাকা খেতে খুঁজতো না, তবে এখন কিন্তু প্রত্যেক দিন কলা পাকা খায়। সত্ত্বেও কিন্তু সোনামায়ের পটিটা সেই শক্তই হয়, প্রথমে শক্ত বেরোবে তারপরে কিন্তু নরম হবে, কিন্তু যখন প্রথমটা বেরোয় তখন কিন্তু সোনামা প্রচণ্ড কষ্ট পায়। আমি জানি না এটা সলিউশন কি। একটা কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দিয়ে থাকছি। ইউটিউবের একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? না গো দিদিভাই, আমাদের লাভ ম্যারেজ। আর আমাদের এই লাভ ম্যারেজের কী করে পুরো স্টোরিটা গিয়েছে বা এটার জন্য আমরা কতটা কষ্ট করেছি, এই সব কিছু নিয়ে না হয় আমাদের একটা লাভ স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। দিনকে অনেকগুলো বাসন থাকে, ধুতে তো বেশ ভালো লাগে, তবে ধোয়ার পরে না পাগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, ওই যে বসে বসে ধুয়ে থাকি। দিদিভাই অনেক দিন আগে একটা টুল এনেছিল, তবে ওই টুলটা ভেঙে গিয়েছে, তখন ওই টুলে বসে বসেই বাসনপত্র সব কিছু ধোয়াধুয়ি করা হতো। আবারও না একটা টুল কিনতে হবে মনে হচ্ছে। তাছাড়া এই অনেকগুলো বাসনপত্র থাকলে বা কাচাকুচি থাকলে তখন পাগুলি ব্যথা ধরে যায়। এদিকে আমার সব কটা বাসন ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে, এগুলো এরপরে রান্নাঘরে রাখবো, তারপরে সোনামাকে স্নানটা করিয়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় 11টা বাজছে, সোনামাকে স্নান করিয়ে তারপরে আমিও স্নান করতে যাব। এখন ঘড়ির কাঁটায় ওই বিকাল 4:45 মতো বাজবে, 3:10-15 মতো বাজবে, ওই রকম টাইমে উঠেছি। উঠে পরে আটাটা মেখেছি, আর ওইদিকে মাটির ঘরটাও ঝাটপাট দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ভাবলাম যে দালান পেড়েটা না হয় ঝাটপাট দিয়ে দিই। অন্যদিন কিন্তু দিদিভাই এই কাজগুলো করে থাকে, যেদিনে যে সময় পায় সেদিনে সেই করে নেয়। এটা যে পার্মানেন্ট কোনো কাজ ধরে আছে যে আমাকেই করতে হবে বা দিদিভাইকেই করতে হবে তার কোনো মানে নেই। যে যেদিনকে সময় পায় সে সেদিনকে কাজগুলো বাগিয়ে নেয়। আর বিশেষ করে দিদিভাই বিকেলের কাজগুলো বাগিয়ে নেয় যেদিনকে সোনা পাপা দুপুরে না ঘুমোয়। আর সোনা পাপা যেদিনকে দুপুরে ঘুমোয় সেদিনে দিদিভাই যদি না শুয়ে থাকে সোনা পাপা উঠে যায়। সোনা পাপার উঠে যাওয়ার ভয়ে দিদিভাই এমনকি খেতেও ওঠে না, জানেন তো। কারণ সোনা পাপা উঠে গেলে সোনা পাপা বাইরে ঘুরতে নিয়ে যাওয়া করাবে। আর বাইরে এখন কতটা পরিমাণে রোদ্দুর দিচ্ছে। এই কদিন না হয় একটু ঠান্ডা ওয়েদার রয়েছে, তবে এই কিছুদিন আগে পর্যন্ত কতটা পরিমাণে গরম ছিল, তখনও পর্যন্ত ওই দুপুরে উঠে পড়ে বাইরের দিকে ঘুরতে নিয়ে যাওয়া করাতো। তো সেই কারণে সোনা পাপা যখন ঘুমিয়ে থাকে তখন দিদিভাই মোটেও উঠে না। দিদিভাইয়ের খিদে পেলেও এমনকি খেতেও ওঠে না। তো আজকেও ঠিক সেম ব্যাপারটাই হয়েছে, সোনা পাপা ঘুমাচ্ছিল তো সেই কারণে দিদিভাই শুয়েছিল। দিদিভাই কিন্তু দুপুরে ঘুমায় না, শুধুমাত্র ওই সোনা পাপার জন্যই শুয়ে থাকে। তো এই মুহূর্তে সোনা পাপা উঠলো, তারপরে দিদিভাই ভাত খাচ্ছে। এটা হলে পরে মাদের যে কতটা স্যাক্রিফাইস করতে হয় সে একমাত্র মারাই জানে। তবুও দিন শেষে শুনতে হয়, তোমরা কি এমন করো বাচ্চাদের জন্য, বা বাড়িতে কি এমন করো। যারা এই কথাগুলো বলে তারা যদি একদিন আমাদের এই কাজগুলো সামলায়, তারপর দিন থেকে হয়তো এই কথাগুলো আর বলবে না। সোনামাকে আর সোনা পাপাকে বাবার রুমটাই বসিয়ে দিয়েছি, বাবা ওই রুমের মধ্যে বসে নিয়ে রয়েছে। কারণ এই পিড়েতে যখন ঝাঁটপাট দিই সোনামা আর সোনা পাপা যদি ঘুরে ওই ধুলোগুলো গায়ে লাগবে, আর সোনামা তো মানে ওই ঝাঁটা নিয়ে আমার পিছু পিছু দৌড়বে। তো যাই হোক, ওইদিকে বাবার রুমটাও ঝাড় দিয়ে বার করে নিলাম, আর ওইদিকে ঠাকুমার রুমটাও ঝাড় দিয়ে বার করে নিলাম। এইদিকে জুতোগুলো এই সাইডেই ছিল, তো এই সাইডে ঝেটানো হয়ে গিয়েছে, তো ওই সাইডে ঝেটাবো বলে জুতোগুলো আবার এই সাইডটাই করে দিলাম।
আর আমাদের পিঁড়ের মধ্যে খুব একটা বেশি কিন্তু জিনিস থাকে না, তবে ওই কোনাটিতে বেশ অনেকখানি জিনিস থেকে থাকে। ওইটাতে চাষের বা টুকিটাকি অনেক কিছু বেশ জিনিস থেকে থাকে। আর চাষিবাসীর ঘরে যে একদম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা কিন্তু নয়, চাষিবাসীর ঘরে একটুকু ঘর এলোমেলো থাকবেই। যাই হোক, ওইদিকে পিঁড়েটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে সিঁড়িটা ঝাড় দিয়ে পরে একদম রাস্তা পর্যন্ত ঝেঁটিয়ে নিয়ে চলে যাব। ওইদিকে সোনামা আর সোনা পাপা কান্নাকাটি করছিল, তো সেই কারণে বাবাকে বললাম তুমি না হয় নিচেতে নামিয়ে দাও। পাপা আর সোনামা না মাঝে মধ্যে কলে থাকতে খুঁজে না বা উপরে থাকতে খোঁজে না। ওদেরকে যদি এই হলটির মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওরা দু ভাই বোনে কিন্তু সুন্দর খেলে। তার মাঝে মধ্যে কিন্তু একবার দুবার বিশ্বযুদ্ধও হয়ে যায়, ওইটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এখন ঘড়ির কাটায় হয়তো ওই 4:10-15 মতো বাজবে, এখনও পর্যন্ত রোদের জোর দেখুন। মানে এখনও পর্যন্ত যে আমি পেছন ঘুরিয়ে ছেটাচ্ছি, পেছনটাতে কিন্তু হালকা রোদের তাপটা লাগছে। তো যাই হোক, এদিকে আমার ঝাড় দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে সোনামায়ের খাবারটা ঠান্ডা করে রেখেছি, সোনামাকে খাইয়ে দেবো। আমাকে সোনা পাপাকে দুজনকেই খাবার খাইয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। সোনামাকে তো প্রত্যেক দিন ওর বাবাই বল গ্রাউন্ড নিয়ে যায়। সোনা পাপাকে মা একবার মতো ধরেছে, আমরা রুটিগুলো করে করে নিয়ে নেবো, কারণ মায়ের বিকালেও কাজ রয়েছে একটা দুটো মতো। তো সেই কারণে মাকে একবার মতো ধরতে দিয়েছে দিদিভাই। তো ততক্ষণকে আমি এদিকে রুটি লিচিগুলো কেটে রাখি, ওইদিকে দিদিভাই হয়তো টুকিটাকি কিছু কাজ বাগাচ্ছে। তো ততক্ষণকে বাগিয়ে এনে আমি এইদিকে ততক্ষণকে রুটি লেচিগুলো কেটে রাখি। লেচিগুলো কেটে একে একে সব কটা থালাতে রেখেছি, এরপরে পাকিয়ে আমি এই বাটিতে রেখে দেবো। তবে তোলাতে অল্প পরিমাণে ময়দা ছড়িয়েছি, তারপরে আবারও লেচিগুলো পাকিয়ে তার উপরে আবারও অল্প পরিমাণে ময়দা দিয়েছি। এরকম করে পাকিয়ে পাকিয়ে রাখলে একটা ডেলির সাথে একটা ডেলি লেগে যায় না। তো প্রত্যেক দিন এইভাবে লেচিগুলি পাকিয়ে রাখি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তো যাই হোক, ওইদিকে দিদিভাই উনুনও ধরিয়ে দিয়েছে আর আমি এদিকে বেলতেও আরম্ভ করে দিয়েছি। সত্যি কথা বলতে দিদিভাইয়ের সাথে রুটি করতে করতে এখন এমনই অভ্যাস হয়ে গিয়েছে, মানে দিদিভাইয়েরা আমাকে ছাড়া রুটি করতে ইচ্ছা করে না। আমি যদি না বেলি ওরও পোষায় না, আর দিদিভাইও যদি না শেখে আমারও পোষায় না। যাই হোক, আমি ওইদিকে একে একে বেলে বেলে দিচ্ছি আর এদিকে দিদিভাই একে একে শেখে নিচ্ছে। মা যদি শেখে, মা একটু ধীরে সুস্থে থাকে, মা খুব একটা তাড়াতাড়ি শিখতে পারে না। আর দিদিভাই কিন্তু এইদিকে তাড়াতাড়ি শিখে পড়ে, একবারই তাড়াতাড়ি রুটিগুলো করেও নেয়। অনেকে কিন্তু একটা একটা করে তাওয়ার মধ্যেই রুটিগুলো ফুলিয়ে নেয়, তবে আমাদের তাওয়াতে একটু ভালো করে সেঁকে নেয় দিদিভাই, তারপরে এই উনুনের মধ্যে ভালো করে একবার মতো সেঁকে নেয়। যাই হোক, এইদিকে আমাদের রুটিগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।